হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো রান্না ওদিকে বসিয়ে দিয়েছি। শনিবার আজকে মেয়ের স্কুল ছুটি আছে, তাও ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিলে অনেকটা কাজের ঝুঁকিটা কম থাকে, মানে তাড়াহুড়োটা একটু কম থাকে। সকালবেলা দেখবে রান্নাটা হয়ে গেলে না অনেকটা ফ্রি হয়ে যায়। তো ঘরের কাজকর্ম তো তারপরে আছে, টুকটাক কাজকর্ম আছে, ঘরের বাসি কাজকর্ম আছে, সেগুলো তবু আমি আস্তে আস্তে করতে পারবো। রান্নাটাই যেন আমার কাছে মেন জিনিস। তো এটা হয়ে গেলে আমি অনেকটা নিশ্চিন্ত থাকি। তো রান্না বসিয়ে দিয়ে দেখছি তেলটা শেষ হয়ে গেছে, তো তেলটাই এখন ঢেলে নিচ্ছি। আর সাদা তেলটাও ঢালতে হবে, তবে ওটা আর এখন ঢালবো না, ওটা সেই রাত্রিবেলা লুচি বানাবো তখন ঢালবো। এখন আর ঢেলে কী করবো বলো, সামান্য একটুখানি তেল আছে, তো এখন ঢালতে গেলে কী হবে, পুরো তেলটা ওর মধ্যে ধরবে না। সন্ধেবেলায় করার মধ্যে যে তেলটা বেঁচেছে ওটা ঢেলে দেবো, তারপরে বাকি যেটা নতুন প্যাকেট কাটবো সেটা আর কি এই কৌটোর মধ্যে, কৌটোই বলছি, বোতলের মধ্যে ঢেলে দেবো, তাহলে আর কি সবটা ধরে যাবে। আর বোতলে তেল থাকলে ঢাললে না পুরো 1 কেজি তেল ধরে না, যেহেতু 1 কেজি তেল প্যাকেটে থাকে না, বলে 1 কেজি কিন্তু 1 কেজি থাকে না, ওই 900 কত গ্রামের মতো থাকে। তো আমার এখন খেয়াল পড়ছে না। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিলাম, দিয়ে আর এদিকে টুকিটাকি কাজকর্মগুলো করছে। আজকে রান্না করব পটল ভাজা, উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ঝিঙে পোস্ত। তো একদমই সবজি কিছু ছিল না, শুধুমাত্র পটলটাই ছিল। তবে পটলটা পোস্ত আর করলাম না, একটা ঝিঙে ছিল ওটা দিয়েই আর একটু বেশি করে আলু দিয়েই আর কি পোস্তটা বানালাম। কি বলো তো, পটল পোস্ত করলে একদম শুকনো শুকনো তরকারি করতে হবে আর ওর মধ্যে একটু ডাল করতে হবে। তাই জন্য আর ভাবলাম ডাল তো করবো না, আমার হাজব্যান্ড বললো ডাল খাবে না। তো তবু ঝিঙে আলু পোস্তটা করলে একটু গেবি গেবি থাকে, মানে ঝিঙে আলু পোস্তটা তো একদম শুকনো শুকনো হয় না, ঝিঙে দিয়ে যেহেতু জল বেরোয় তাই জন্য আর কি ঝিঙেটাই বানালাম। এদিকেও সবজিগুলো কেটেছিলাম, খোসাগুলো তোলা হয়নি। তো টেবিলটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। রাত্রিবেলা তো টেবিলের অবস্থা খারাপ হয়ে থাকে, প্রত্যেক দিন সকালবেলা একবার করে টেবিলটা আমাকে গোছাতে হয়। সকালবেলা বলবো না, মাঝে মধ্যে 2-3বারও হয়ে যায়, যখন আর কি সময় পাই তখনই টেবিলটা একটু গুছিয়ে নিই। টেবিলটা গোছানো বলতে ওই যে বোতলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটাই আর কি একটু গোছাতে হয়। আর ঘরদ্বার সবসময় গোছানো থাকলে মনেও শান্তি থাকে, দেখতেও ভালো লাগে। ভয়েসটা আমি যেহেতু দুপুরবেলা দিই, দুপুরবেলা অনেকটাই আশেপাশটা ঠান্ডা থাকে, তো কোনো রকম অসুবিধা হয় না। তো আজকে আর দুপুরবেলা ভয়েসটা দেওয়া হয়নি, তো এই সন্ধ্যেবেলা মানে ওই 8টার দিক করে ভয়েসটা দিতে বসছি, কিন্তু আশপাশ থেকে প্রচুর আওয়াজ আসছে, কিছু করার নেই জানো তো। ভয়েসটা এখন না দিলে তোমাদেরকে ভিডিওটা আর আজকে শেয়ার করতে পারতাম না, তাই জন্য আরও ভয়েসটা দিয়ে দিলাম। দুপুরবেলা বাড়িতে ছিলাম না, কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেটা তোমরা পরের ব্লগে অবশ্যই দেখতে পাবে। তো তাই আর এখন কিছু বললাম না। তো এদিকে দেখো রান্না তো ওদিকে হচ্ছে আর কি, চিচিঙে আলু পোস্তটা বসিয়েছি, ভাত বসিয়েছি আর ভাজাগুলো সব হয়ে গেছে। আর গামলার মধ্যে তো এই বাসনগুলো মাজবো, আবার উপর করতে হবে, তো গামলাটাই যে খালি করে নিচ্ছি। আসলে কি বলো তো, ঘরের কাজকর্ম তো আমি ঠিকঠাক করে করতে পারছি না। তো সন্ধ্যেবেলা প্রত্যেক দিন এই কাজটা থাকে, বাসন গোছানো, কিন্তু সন্ধ্যেবেলার বাসনটা গোছানো হয় না, পারি না গোছাতে, একটা হাতে অসুবিধা হয়। তো তাই আর কি গোছানো হয় না, মানে দুপুরবেলার বাসনটা সন্ধ্যাবেলা গুছিয়ে নিই, কিন্তু রাত্রিবেলা আর না থালা বাসন ফেলে রাখি না, এখন ওই হাজব্যান্ড মেজে দেয়, যেহেতু ওকেই মাজতে হচ্ছে। তাই রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর ওই বাসনটা মেজে দেয়, সেই বাসনটাই আর কি আমাকে এই সকালবেলা গোছাতে হয়। নইলে সব বাসন তো আমি একবারেই গোছাই, এই যে রাত্রির এঁটো বাসন, তারপরে সকালবেলা রান্নার বাসন, টিফিনের বাসন, সব বাসনটা তো একবারে জড়ো হয়ে গেলে একবারে মেজে আর কি সন্ধ্যেবেলা গোছাই। কিন্তু এখন তো যেহেতু মানে ঘরের কাজ করার নিয়মটা একটু অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, মানে কি বলবো, আমি তো আর সবটা করতে পারছি না, তো যতটুকু পারছি করছি, বাকি কাজকর্ম তো হাজব্যান্ড আর মেয়ে করছে, তাই আর কি কাজগুলো একটু উলটপালট হয়ে যাচ্ছে। তো যতদিন না আমার হাতটা ঠিক হচ্ছে এরকমই হচ্ছে, আমারও নিজেরও বিরক্ত লাগছে জানো তো। মানে একটা কিছু কাজ করতে গেলে অন্য কাউকে বলতে হচ্ছে, মানে যেটা আর কি আমি নিজে পাচ্ছি না। তো এই হুকুম করে কাজ করতে আমার একদমই ভালো লাগে না, আমি যতটুকু পারি নিজে করার চেষ্টা করি, কিন্তু এই হাতের সমস্যার কারণে আমি কিছুই করতে পারছি না। বিশেষ করে সবথেকে বড় কাজ হয়ে গেছে এখন বাসন মাজা, কাপড় জামা ধোয়া। সেটা আর কতই বা মানে একে ওকে দিয়ে বলবো বলো তো, নিজে যতক্ষণ না করতে পারছি শান্তি হচ্ছে না। নিজে করছি, ওই যে বাঁ হাতে যতটুকু পাচ্ছি একটু আধটু করছি। তো আর অনেক বাসন হয়ে গেলে, তারপরে কড়া এগুলো হয়ে গেলে না, এগুলো মাজতেই পারি না এক হাতে, খুব অসুবিধা হয়। তো হাজব্যান্ড যখন থাকে না তখন নিজেকেই করতে হয়, অনেক কষ্ট করে করি। হাজব্যান্ড থাকলে ও মেজে দেয়, আর রাত্রিবেলার বাসন তো একদমই ফেলে রাখে না, ও নিজেই গুছিয়ে দেয়, মানে মেজে গুছিয়ে দেয়।
তো আজকে একটু ঘুম থেকে বেলাই উঠেছে, মেয়ে যেহেতু স্কুল নেই, 9:30 মতো বাজে। এখন এই যে বিছানাপত্র গোছাচ্ছি। তো এই শুরু হলো, শীতের সময় চলে আসছে। এখন প্রত্যেক দিন মানে কি বলবো, একটা করে ব্ল্যাঙ্কেট আমাকে গোছাতে হবে। তো এখন যেহেতু শীতটা খুব একটা পড়েনি, তো কিন্তু পাকা চালের রাত্রিরের দিকে খুব ঠান্ডা লাগে জানো তো, তাই এই যে মেয়েকে একটা কাঁথা দিয়ে দিই আর আমরা একটা পাতলা চাদর গায়ে দিই। তাই প্রত্যেক দিন সকালবেলা উঠে এই কাজগুলো করতে হয়। তো এখন মানে কি বলবো, যতদিন না শীত যাচ্ছে ততদিন এই কাজগুলো করতে হবে। আর দেখো আমার হাজব্যান্ড কালকে বালিশ কিনে এনেছে। তো দুটো বালিশ কিনে এনেছে আমাকে না বলে, মানে না বলেই কিনেছে, আর আমাকে নিয়েও যায় না। আমি গেলে হয়তো দেখে শুনে একটু কিনতে পারতাম, কিন্তু আমাকে যেহেতু জানাই নে, হঠাৎ করে কাজ থেকে মানে আসার সময় বালিশগুলো কিনে এনেছে। আর বালিশগুলো এতটাই উঁচু, এতটাই বড়, মানে মাথায় দেওয়াই যাচ্ছে না। মানে এই বালিশগুলো মাথায় দিলে ঘাড়ে যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। আর আমার তো এমনিতেও ঘাড়ে স্পন্ডলাইটিস আছে। তো তাই জন্য এত উঁচু উঁচু বালিশ মাথায় দিতে পারি না। আর এমনিতেও ডাক্তারে বারণই করেছিল বালিশ মাথায় দিতে, কিন্তু ওই যে শুতে পারি না, তাই জন্য দিতে হয়। আর হাজব্যান্ডকে বলেছিলাম একটা বালিশ আমাদের অবশ্যই লাগবে, কারণ কি মেয়ে তো অনেকটা বড় হয়ে গেছে, ওর ওই ছোটো বালিশ আর হয় না। তো তাই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম, কিন্তু হাজব্যান্ড ওই যে নিজের মতো করে কিনে এনেছে, কিছুই কাজেই লাগে না। তো এটা আবার ফেরত দিতে যেতে হবে, তবে আজকে আর হবে না, দেখি কালকে যদি মানে দিয়ে আসতে পারে। আজকেও খুব ব্যস্ত থাকবে, তাই জন্য আর কি আজকে হবে না। আর আজকে এই যে ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নেওয়ার কারণ হচ্ছে ননদকে দেখতে যাব। সেই বিজয় দশমীর দিন গিয়েছিলাম, তারপর তো আর দেখতে যাওয়াই হয়নি। কাজের সমস্যা, তারপরে এই হাতের এই সমস্যা, মানে একটার পর একটা লেগেই আছে, তাই জন্য আর যাওয়া হয়নি। তারপরে এই লক্ষ্মী পুজো ছিল বাড়িতে, তাই জন্য যাওয়া হয়নি। তো অনেক দিন থেকেই ভাবছি যাবো যাবো, কিন্তু সময় করে উঠতে পারছি না। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি, এই ঘরের টুকিটাকি কাজকর্মগুলো করে নেব। বাসি কাজকর্ম যা আছে সেগুলো করে নিয়ে মা মেয়ে যাব ননদকে দেখতে। তো ননদ আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে গেছে, তবে কথাবার্তা এখনও বলতে পারছে না, হাঁটা চলাও করতে পারছে না। তো অপারেশনটা যতদিন না হচ্ছে ততদিন মানে ডাক্তার কিছু বলতে পারবে না। অপারেশনটা হয়ে গেলে তারপরে ডাক্তারবাবু বলতে পারবে আবার আগের মতো হবে কি না। তো যাই হোক, সেই নিয়ে একটা সবাই মিলে টেনশানে আছি। তো আমরা তো ভেবেছিলাম যে এখন এরকম আছে, তো অপারেশনটা হয়ে গেলে হয়তো পুরোপুরি আগের মতো সুস্থ হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছে তত তো ডাক্তারবাবু আবার মানে অন্য অন্য রকমের কথা বলছে। তো সেই নিয়ে টেনশানের মধ্যে আছে সবাই বাড়ির লোক। তো এর মধ্যে আর কি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। সবসময় তো আর খারাপটা শেয়ার করা যায় না। তো খারাপের সঙ্গে ভালোটাও আর কি মিশিয়ে শেয়ার করতে হয়। তো সবসময় যদি বলি আমাদের এই হয়েছে ওই হয়েছে, তোমাদেরও শুনতে ভালো লাগবে না, আর আমারও নিজেরও ভালো লাগবে না। তো যাই হোক, দেখো গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আর আজকে তো রান্নাবান্না সেরকম কিচ্ছু হয়নি, আর গ্যাসটাও খুব একটা একদমই নোংরা হয়নি বললেই চলে। তাই এমনি একটা কাপড় দিয়ে মুছে নিলাম, আর তেলের কৌটোগুলো একটু ভালো করে মুছে নিলাম। তো তেলের এই জারগুলো একটু ভালো করে না মুছলে প্রতিদিনকার, তো একদম তেল চিটে হয়ে যায়, তাই জন্য এগুলো প্রতিদিন একটু ভালো করে মুছি। আর গ্যাসটা আজকে সেরকমভাবে মুছলাম না, এমনি কাপড় দিয়ে মুছে নিলাম। নিয়ে আর এই যে চলে এসেছি এখন ঘর দালান ঝাড়ু দিতে। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন এই রান্নাঘরটার দালানটা ঝাড়ু দিলাম। আর খাবার দাবার সব এই টেবিলের মধ্যে গুছিয়ে রেখেছি, তবে যখন যাব ননদকে দেখতে তখন আর কি ঘরের মধ্যে সব ঢুকিয়ে রেখে যাব। এখন আর এই যে বাইরে খাবার দাবার একদমই রাখতে পারি না বিড়ালের জন্য। তো এত পরিমাণে জ্বালাচ্ছে বিড়ালটা, যে কি বলবো। ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড়ের একটা, আমার পিছন দিকে ওখানে দেখতে পাচ্ছ টুলটা তুলে দিয়েছি। কি হয়েছে বলো তো, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে বিড়ালটা জামা কাপড়ের র্যাকের ওপরে একদম গদিতে আরাম করে শুয়ে আছে। আর এত লোম জামা কাপড়ে ভর্তি হয়ে গেছিলো, সব আর কি ওপর থেকে নামিয়ে সব একটা একটা করে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে কেচেছি জানো। মানে বিরক্তিকর একটা ব্যাপার। তারপরে ওই যে পা মোছাগুলো গেটের সামনে থাকে, তো রাত্রিবেলা তো সব আলো বন্ধ করে দিই। তো রাত্রিবেলা এসে ওই পা মোছার ওপরে শুয়ে থাকে, আর লোমে পুরো ভর্তি করে। তো এই কয়েকদিন না এত পরিমাণে জ্বালাচ্ছে, আর পা মোছাগুলোকেও আমাকে ধুতে হচ্ছে, যেহেতু বিড়াল। তো লোম টোম থাকলে আর পেটে চলে গেলে খারাপ, মানে বিড়ালের লোম বলো যে কোনো আর কি পশুর লোম বলো খারাপ। তাই জন্য সবসময় আর কি ধুয়ে দিতে হচ্ছে পা মোছাগুলো। আর এখন আর বাইরে রাখি না। তো রাত্রিবেলা শোয়ার সময় কী করি বলো তো, এই ঘরে তো এখন কাজ হচ্ছে না, তো এই কাজের ঘরে সমস্ত পা মোছা ঢুকিয়ে রাখি। আর ওই যে জামা কাপড়ের একটা আছে ওর মধ্যে ওই টুলটা চাপিয়ে রাখি।
দুর্গাপুজোর আগে থেকে এরকমভাবেই আর কি প্রত্যেকটা রাত জ্বালাচ্ছে আমাদেরকে। আর প্রত্যেকটা দিন আমাকে একটার পর একটা জিনিসপত্র কাচাকুচি করতে হচ্ছে। তো সবই ভালো লাগে জানো তো, কিন্তু এই যে ঘর দালান নোংরা করলে আমার একদম ভালো লাগে না। আর যতই তাড়িয়ে দিই না কেন, সেই রাত্রিবেলায় এসে আমার ঘরেতেই আশ্রয় নেয়। আর কিছু বলতেও পারি না, মারতেও পারি না, যেহেতু অবলা পশু, বলতে পারে না কিছু নয়, তাই জন্য কিছু করতেও পারি না। সকালবেলা ওই উঠে তাড়িয়ে দিতে হয়, কিন্তু রাত্রিবেলা আবার সেই আমার বাড়ি এসেই মানে শুয়ে থাকে। তো এদিকে ঘর দালান সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন এই যে ঘর দালানটা ভালো করে মুছে নিলাম। আর পাখাটাও দালানে চালিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি শুকনো হয়। আর এইটা তো ভালো করে আর কি চিপে জলটা বার করতে পারছি না, তাই একটু জল জল হয়ে আছে, অসুবিধাও হচ্ছে, তাই এখন এই পাখা চালিয়ে দিলাম, দিয়ে শুকনো করে নেব। আর জামা কাপড় কিছু কাচার আছে, মানে ওই মেয়ের স্কুল ড্রেসটা কাচার আছে, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের গেঞ্জি আছে, সেগুলোই বাঁ হাতে যাও করে একটু আধটু করে কেচে নিতে হবে। কাচবো বলতে সার্ফ জলে একটু চুবিয়ে নিতে হবে, কাচতে তো পারবো না, আর জামা কাপড় নিংড়াতেও পারছি না, ওই মানে ধুয়ে আর কি যা হোক করে একটু দিয়ে দিতে হবে। কিছু করার নেই, মেয়ে নইলে আবার সোমবার স্কুলে যাবে পরে, তো নোংরা জামা প্যান্ট পরে তো আর পাঠাতে পারি না, তাই জন্যে। তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, ফোনের কাজ ছিল সেগুলো করেছিলাম। এখন ওই সন্ধেবেলা রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না করে ভিডিওটা এডিট করে আপলোড করলাম। তারপরে ভাবলাম কি করা যায় বসে থেকে থেকে, তো ভাবলাম এই যে চন্দন গুঁড়োটা এনেছিলাম সেটা তো পড়েই আছে, তো নষ্ট হয়ে যাবে, ডেট এক্সপায়ার হয়ে যাবে, তাই জন্য ভাবলাম এই যে একটু স্কিন কেয়ার করা যাক। সময়ের জন্য হয়ই না জানো তো, মানে দিনের বেলা তো এতটাই সংসারের চাপ থাকে, কাজকর্ম থাকে, তারপরে যতটুকু সময় পাই ভিডিওর কাজকর্ম করি, তাই জন্য এই স্কিন কেয়ার তারপরে হেয়ার কেয়ার এগুলো হয়ই না। পুজোর সময়টাই একটু আধটু করি, আর এখন এই যে হঠাৎ করে মনে হলো, তাই জন্য অল্প করে একটুখানি চন্দন, তারপর হচ্ছে গোলাপ জল, আর হচ্ছে একটু অ্যালোভেরা জেল। তো দেখো এত মানে শখ করে আর কি, শখ বলবো না তো আর কি বলবো, অনেক দিন করা হয়নি, সেই পুজোর সময় করেছিলাম, তাই একটু আর কি ইচ্ছা হলো। কিন্তু এমন একটা বাটি করে এটা আমি গুলেছি আর কি, তো কি বলবো, মুখে লাগানোর পর সারা মুখ একদম জ্বলে যাচ্ছিল। তো মাখার পর আমি একটুও শুকনো করতে পারিনি, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয়েছে। কি হয়েছে বলো তো, স্টিলের বাটি নিলে ভালো হতো, তো এই প্লাস্টিকের বাটিগুলো না, আমি আগে আদা রসুন রাখতাম, তারপরে লঙ্কা পেস্ট করে রাখতাম, হয়তো তার কারণেই মনে হচ্ছে আমার মুখ এত জ্বলছে। তো ভেবেছিলাম শুকনো করে তারপরে তুলবো, কিন্তু মাখতে মাখতেই একটু মানে মুখটা কেমন হচ্ছিল। তারপরে একটুখানি যেই পাখার তলায় বসেছি, এত মুখটা জ্বলছে, সঙ্গে সঙ্গে আর কি ধুয়ে নিলাম। তো আমি তো বুঝতে পারিনি, মেয়েও তার মধ্যে বায়না করছিল মাখবে বলে, তো মেয়েও মেখেছে জানো তো, ও মেখেও ওর মুখটা জ্বলছিল। কিন্তু এর আগের বারে করেছিলাম কিছু হয় না, হয়তো আমার বাটিটাতেই কোনো মানে অসুবিধা ছিল, তাই জন্য আর কি এরকম মুখ জ্বালা দিচ্ছিল। তো যাই হোক মানে মেখেই ধুয়ে ফেলেছিলাম, বিরক্ত লেগে গিয়েছিলো, এত জ্বালা করছিল, রাখতেই পারলাম না, তো এত জ্বালা করছিল মানে ধুয়েই ফেললাম। তো এই যে মেয়ে করবে বলে আর কি বায়না করছিল, আমাকে বলছিল আমার জন্য একটুখানি রাখো, আমি একটু মুখে মাখবো। তো ওকে এটা ওটা প্রোডাক্ট কিছুই ব্যবহার করতে দিই না, তো এটা চন্দনের গুঁড়ো ছিল বলে তাই ভাবলাম একটু মাখলেও কিছু হবে না। কিন্তু এই অ্যালোভেরা জেল, গোলাপ জল, আমি আর কি যা যা ইউজ করি ওকে কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু ব্যবহার করতে দিই না। কিন্তু এর মধ্যে গোলাপ জল, অ্যালোভেরা সবই দিয়েছি, কিন্তু ওই যে বায়না করছে, শুনছে না, ওকে দিতেই হবে। তো একটুখানি সামান্য করে রেখেছিলাম, ও মুখে মেখে আর মানে মাখতে মাখতেই ধুয়ে ফেলেছে, পুরোটা আর মাখতে হয়নি। তো আমার জ্বালা করছিল এত পরিমাণে, ওকে বললাম, তারপরে ওরও আরম্ভ হয়ে গেছিলো, ও আর কি রাখেনে, মানে পুরোটার মুখটাই মাখেনে, তো ও ধুয়ে ফেলেছিল। আর ওই যে ওদিকে দেখো চেয়ারে অনেক জামা প্যান্ট আছে, তো এটা মেখে আর ওইগুলো ভাঁজ করবো একটা একটা করে, নইলে এরকমভাবে চেয়ারে রেখে দিলে তো হবে বলো তো, রাত্রিবেলা দেখবো বিড়ালে এসে শুয়ে আছে, তো আবার এত জামা কাপড় আমাকে কাচতে হবে। আগে আগে আমি ফেলে রেখে দিতাম জানো তো, দুদিনের জামা কাপড় একবারে গোছাতাম, এই চেয়ারেই পড়ে থাকতো, কিন্তু এখন আর ভরসা হয় না রাখতে, যদি আবার বিড়ালে এসে শুয়ে পড়ে তো এগুলোকে আমার আবার কাচতে হবে। তাই এখন সময় না থাকলেও সময় বার করে এগুলোকে আমাকে ভাঁজ করতে হয়। তো এখন কোনো জায়গায় একটু কাপড়ের টুকরো পর্যন্ত আমি ফেলে রাখতে পারি না। মেশিনের ওপর আগে ওই যে ঘর মানে আলমারি মোছা, ফ্রিজ মোছা, যে কাপড়ের টুকরোগুলো থাকতো সেগুলোকেও এখন ভাঁজ করে গুছিয়ে রাখতে পারি না। তো আমার যে ঝুল ঝাড়ার একটা মানে ফুল ঝাড়ু কিনেছিলাম, একদম নরম মতো ফুলের মতো দেখতে আর কি, কাশ ফুলের মতো, তো ওই ফুল ঝাড়ুটা মেশিনের ওপর রাখতাম জানো তো। তো
তো সব সময় কি টুকিটাকি লাগতো বলে ব্যবহার করতাম বলে তো ভেতরে রাখতাম না, সামনের দিকে রাখতাম সব সময় ব্যবহার করার জন্য। কিন্তু ওই যে একদিন দেখি যে ওর মধ্যেও একদম গদি করে আরাম করে শুয়ে আছে, তো ওটাও আর এখন রাখতে পারি না, ওটা এখন অন্য জায়গায় সাইড করে দিয়েছি। তো জামা কাপড় এখন কোথাও আর রাখতে পারি না এলোমেলো করে, এই যা জামা কাপড় থাকে সবটাই আর কি ভাঁজ করে নিতে হয়। মেয়ের স্কুল ড্রেস সবটা কেচে দিয়েছিলাম, সবগুলোই আর কি শুকনো হয়ে গেছিলো। চলো এখন মুখটা ধুয়ে নিই, আর আমি রাখতে পারছি না, এত মুখটা জ্বালা করছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, টাটা।